ওয়েলকাম টু এসএস লার্নভার্স চ্যানেল। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা সামনেই ডব্লিউবিসিএস এক্সাম দিচ্ছ, তাছাড়াও এটি পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতের নদ নদী। ভারতের নদ নদী সম্বন্ধে আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই ভারতের নদ নদী এবং গুরুত্বপূর্ণ কিছু নদী। চলো প্রথমে দেখে নেব আমরা গঙ্গা। তো আজকের এই ভিডিওতে আমি গঙ্গা নদী সম্বন্ধে আলোচনা করব। গঙ্গা নদী সম্বন্ধে আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা। গঙ্গা নদী সম্বন্ধে আমরা যদি বলি তাহলে দেখো যে গঙ্গা নদী যেটি হচ্ছে ভারতের একটি প্রধান এবং পবিত্র আন্তর্জাতিক নদী। মনে রাখবে যে গঙ্গা হচ্ছে ভারতের প্রধান এবং এটি হচ্ছে ভারতের দীর্ঘতম একটি নদী। এটি উত্তরাঞ্চলের হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে প্রায় 2525 কিলোমিটার এর হচ্ছে মোট দৈর্ঘ্য। আমরা যদি এটিকে মাইলে বলি তাহলে হচ্ছে 1553 মাইল। এবার দেখো যে পূর্ব দিকে পূর্ব দিকে বিস্তীর্ণ সমভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং এটি হলো ভারতের একটি জাতীয় নদী। আমরা যদি এর গতিপথ দেখি তাহলে দেখব, এখানে দেখে নাও, এটি হচ্ছে ভারতের যে গঙ্গা নদী তার গতিপথ। তাহলে মনে রাখবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে এর যে উৎসস্থল সেটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, যেখান থেকে দেবপ্রয়াগ পর্যন্ত এই নদীর নাম হচ্ছে ভাগীরথী নদী। তাহলে প্রথম অর্থাৎ উৎস থেকে শুরু করে দেবপ্রয়াগ পর্যন্ত এর নাম হচ্ছে ভাগীরথী নদী এবং হরিদ্বারের কাছে গঙ্গা পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে পড়েছে। নেক্সট দেখো যে গঙ্গার উৎপত্তি। আমরা যদি গঙ্গার উৎপত্তি দেখি এবং তার প্রবাহ পথ দেখি তাহলে দেখব যে গঙ্গার মূল উৎস হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। তাহলে দেখো যে গঙ্গোত্রী হিমবাহ থেকে অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ, যার উচ্চতা হচ্ছে প্রায় 3892 মিটার, এখানে নদীটি ভাগীরথী নামে পরিচিত। আগে তোমাদের বলেছি যে এই প্রথম যে যাত্রাপথটি সেটি হচ্ছে ভাগীরথী নামে পরিচিত। তো এরপর দেবপ্রয়াগ নামক স্থানে ভাগীরথী অলকানন্দা নদীর সঙ্গে মিলন ঘটে এবং সম্মিলিত প্রবাহটির নাম হয়ে যায় গঙ্গা। তাহলে যে সম্মিলিত প্রবাহ তার নাম হয়ে যায় গঙ্গা নদী। তাহলে গঙ্গা নদী নামে পরিচিত হয়। তাহলে এটি হচ্ছে প্রথম যে পার্টটা, সেটার নাম হচ্ছে ভাগীরথী, তার পরবর্তীতে কিন্তু শুরু হয়েছে গঙ্গা নদী হিসেবে। নেক্সট যদি আমরা দেখি তো দেখে নাও এখানে প্রবাহ পথের ক্ষেত্রে হরিদ্বারের কাছে এটি সমভূমিতে প্রবেশ করেছে। সেটি কোথায়? হরিদ্বারের কাছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবে যে হরিদ্বার বলে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু এটি সমভূমিতে প্রবেশ করে এবং এরপর ভারত ও বাংলাদেশের সীমান্ত দেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে হচ্ছে এই নদী। এটি হচ্ছে তার প্রবাহ পথ। এখানে দেখো প্রবাহ পথের ক্ষেত্রে বলি যে উচ্চ প্রবাহ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে উচ্চ প্রবাহের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চল বেয়ে সেখানে হরিদ্বার পর্যন্ত গঙ্গার এই গতিপথকে উচ্চ প্রবাহ বলা হয়। তাহলে এখানে বিষয়টি দেখে নাও যে পাহাড়ি অঞ্চল বেয়ে হরিদ্বার পর্যন্ত গঙ্গার এই গতিপথকে উচ্চ প্রবাহ বলা হয়। এখানে নদীটি তীব্র বেগে প্রবাহিত হয়। যেহেতু এটি নদীর উচ্চ প্রবাহ বা উচ্চ গতি, তাই এখানে নদীর গতিবেগ থাকে অতিরিক্ত বেশি। পরবর্তীতে দেখব মধ্যপ্রবাহ। তো মধ্যপ্রবাহের ক্ষেত্রে বলি যে হরিদ্বার যেটি রয়েছে, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, সেই মুর্শিদাবাদের মিঠিপুর জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে মিঠিপুর বা ধুলিয়ান এইখান পর্যন্ত এটি হচ্ছে গঙ্গা। তাহলে এই দীর্ঘ পথে নদীটি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে পূর্বে ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এই যে অংশটি রয়েছে এই অংশে নদীটি সমভূমিতে প্রবেশ করে এবং যমুনা, গণ্ডক, কোশির মতো বড় বড় উপনদীর সাথে মিশে যায়। এটি হচ্ছে মধ্য প্রবাহ। এবারে আমরা যদি নিম্ন প্রবাহে দেখি তাহলে দেখে নাও যে নিম্ন প্রবাহের ক্ষেত্রে নদীটি দেখো যে মুর্শিদাবাদের ধুলিয়ান, সেই ধুলিয়ান থেকে শুরু হয়েছে। এটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান সেই জায়গা, সেখান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এটি হচ্ছে নিম্ন প্রবাহ এবং এখানে গঙ্গা কয়েকটি শাখায়, যেমন
আমরা যদি বলি ভাগীরথী হুগলি, এই শাখা কিন্তু বিভক্ত হয়েছে, বিভক্ত হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। আর মুর্শিদাবাদের পর এটি বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর সাথে মিলিত হয় এবং পরিশেষে বিশ্বের বৃহত্তম বদ্বীপ যেটি হচ্ছে সুন্দরবন বদ্বীপ, এই সুন্দরবন বদ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে এটা গেল হচ্ছে নিম্ন প্রবাহ। এবারে আমরা দেখে নেব এর নামকরণ। নামকরণের ক্ষেত্রে যেটি খুবই গুরুত্বপূর্ণ, দেখো যে দেবপ্রয়াগ নামক স্থানে অলকানন্দ নদীর সাথে মিলিত হওয়ার পর এটি গঙ্গা, এই গঙ্গা নামে পরিচিতি লাভ করে। তাহলে এই হচ্ছে সেই মিটিং পয়েন্ট, দেখে নাও। তো এইখানে কিন্তু মিলিত হচ্ছে এই গঙ্গা নদী। তাহলে এবার নেক্সট দেখো উপনদী এবং শাখা নদী। কিছু উপনদী রয়েছে, গঙ্গার প্রধান উপনদী এবং শাখা নদীগুলোর উপর ভিত্তি করে যে জলপ্রবাহ গঠিত হয়েছে, সেখানে যদি আমরা দেখি তাহলে কিছু ডান তীরের উপনদী আছে। যেমন ডান তীরের উপনদীর কথা যদি বলি, আছে হচ্ছে যমুনা, সোন, পুনপুন এবং দামোদর। এটি হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। ডান তীরের উপনদী হচ্ছে এগুলো। তাহলে আমরা দেখব যে পশ্চিমবঙ্গে গঙ্গার ডান তীরে যদি কথা বলি, গঙ্গার ডান তীরের উপনদীগুলি যদি নিয়ে কথা বলি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ব্রাহ্মণী, দ্বারকা, ময়ূরক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ এবং কংসাবতী। আর পশ্চিমবঙ্গে অবস্থিত বাম তীরের যদি উপনদী বলি, তাহলে হচ্ছে জলঙ্গি এবং চূর্ণী, জলঙ্গি এবং চূর্ণী। তো এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবে যে অববাহিকার আয়তন এবং সঞ্চয়ের যে ক্ষমতা, সেটি অনুযায়ী ভারতে গঙ্গা হচ্ছে 26.2%, অর্থাৎ প্রথম স্থান অধিকার করে। এবারে দেখো যে বাম তীরের উপনদী আছে গোমতী, ঘরঘরা, গণ্ডক এবং কোশি। এটি হচ্ছে বাম তীরের উপনদী। আচ্ছা, এবার দেখে নেব যে ভারতের যে গঙ্গা নদী তার কিছু অর্থনৈতিক গুরুত্ব। আমরা অর্থনৈতিক গুরুত্বের কথা যদি বলি, তাহলে কৃষিক্ষেত্রে গঙ্গার উর্বর যে পলিমাটি রয়েছে, অ্যালুভিয়াল সয়েল এবং পললভূমি, সেটি হচ্ছে ধান, গম এবং আখ ও আলুর মতো প্রধান ফসল চাষের জন্য খুবই আদর্শ। এটি নদীমাতৃক অববাহিকার সেচ ব্যবস্থার প্রধান উৎস হিসেবে কাজ করে থাকে। তাহলে এটি গেল কৃষিক্ষেত্রে যে অর্থনৈতিক গুরুত্ব সেটি। এবার আমরা দেখব যে মৎস্য এবং পশুপালনের ক্ষেত্রে গঙ্গার অবদান। দেখো যে গঙ্গা নদী ও এর উপনদীগুলি মৎস্য আহরণ এবং স্থানীয় পশুপালনে পুষ্টি ও জীবিকা যুগিয়ে অর্থনীতিতে এর বড় অবদান রাখে কিন্তু মৎস্য এবং পশুপালনের ক্ষেত্রেও। আচ্ছা, গঙ্গার অর্থনৈতিক গুরুত্ব আরও একটি দেখে নেব, সেটি হচ্ছে দেখো যে জলপথ ও বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রাচীনকাল থেকে গঙ্গা অভ্যন্তরীণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা বিভিন্ন রকমের পণ্য পরিবহনে এবং ব্যবসা বাণিজ্যে অত্যন্ত সহায়ক। এবারে আসি শিল্প এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নদীটি তীরবর্তী শিল্পাঞ্চলগুলোতে বিপুল পরিমাণ জলের যোগান দেয় এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। তোমরা জানো যে গঙ্গা যে নদীটি রয়েছে, সেখান থেকে কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি বানানো হয়, অর্থাৎ জলবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু এই গঙ্গা নদী খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। আচ্ছা, এবার দেখব গঙ্গার সাংস্কৃতিক গুরুত্ব। আমরা যদি গঙ্গার সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে কথা বলি, তাহলে দেখবে যে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে যদি বলি আমরা গঙ্গার কথা, সেখানে দেখবে যে সনাতন ধর্মে গঙ্গাকে মা বলা হয় বা দেবী হিসাবে বিবেচনা করা হয়। এর জলে স্নান করলে সমস্ত পাপ ধৌত হয় এবং এই বিশ্বাসের লক্ষ লক্ষ ভক্ত কিন্তু হরিদ্বার, বারাণসী, প্রয়াগরাজ এবং গঙ্গাসাগরে তীর্থ করতে আসেন। এটি গেল ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে গঙ্গার সাংস্কৃতিক গুরুত্ব। আমরা যদি বলি ঐতিহ্য এবং উৎসবের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখবে যে বিভিন্ন রকমের মেলা, এবং উৎসব, যেমন কুম্ভ মেলা এবং গঙ্গা আরতি ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। তাহলে এটি গেল হচ্ছে গঙ্গার সাংস্কৃতিক গুরুত্ব। তো আজকের ভিডিওতে আমরা গঙ্গার যে উৎপত্তি থেকে শুরু করে তার গুরুত্ব পর্যন্ত কিন্তু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে অন্যান্য যে নদীগুলো রয়েছে ভারতবর্ষে, সেই নদীগুলো নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ।